রক্ষার লড়াই করেছিল, দলিত মায়ের ভাত চুরি করেছে তার বিরুদ্ধে কথা বলেছিল, আদিবাসী মায়ের জমি জঙ্গল চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল, মুসলিম মায়ের অধিকার কেড়ে নিচ্ছে, সন্দেশকালীন মায়েদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে জেলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বীর আসছে, আমরা তাকে জামিন করার জন্য রেডি আছি। আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে? কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য। এবার বলি, বারাসাত কোর্টে যদি জামিন না হয় জজ কোর্টে যাব, জজ কোর্টে যদি না জামিন না হয় হাইকোর্টে ছুটবো, আপনাকে জামিন করাবো। আমি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টেও নাকি জামিন পাওয়া যাবে না। ভরসা আছে তো নাকি আপনাদের কাছে? ভরসা আছে তো? আমরা অসামাজিক কাজ করব, দেশ বিরোধী কাজ করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম, প্রাক্তন একজন আধিকারিকের সাথে, এই সন্দেশখালীতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, উনি আমাকে শুধু বললেন এটা তো টেলার, একটু অপেক্ষা করুন। আমি কেন? বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয়, ভারতের তৈরি নয়, বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে। ভারতবর্ষের কোন পুলিশের কাছে ওই বন্দুক থাকে না। ভাবতে পেরেছেন? এই সমাজ বিরোধী দেশদ্রোহী গুলো তৃণমূলের ছায়া তলে তারা নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে। আমি শুনতে অবাক হয়ে গেলাম। আমি বললাম কার কাছে থাকে তাহলে? বলছে আর্মিদের কাছে এই বন্দুক থাকে না। আমি তো আরো ভয় খেয়ে গেলাম। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাছে এই বন্দুক থাকে, গ্লক 17 নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে। কে করেছে? ওই বন্দুক কোথায় কোথায় শাহজাহান শেখ দিয়েছে, শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে? আপনাদের এখানে কি মোল্লা নামে এক নেতা আছে না, তার উদ্দেশ্য বলে যাচ্ছি। আপনার সাথে শাহজাহান শেখের সম্পর্ক কোথায় আছে আমরা ভালো করে জানি। শিবু উত্তমদের সাথে কতবার উঠা বসা করেছেন সব আমরা জানি। আপনি বলবেন চাইনি, আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশখালীতে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে, সেটাই আমাদের কাছে আছে। চাইলে সরকারি ভাবে আমরা দিতে পারি। বুঝতে পারছেন তো? সব দাদাকে জব্দ করা হবে। যে দেশের বিরোধী কাজ করবে, দেশের আইনের পরিপন্থী কাজ করবে, সে কোন জাতের, সামনে মোল্লা পিছনে, সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখবো না, সামনে হাসদা পিছনে মন্ডল আমি দেখবো না। দেশ বিরোধী যে কাজ করবে, ঠিক ব্রিটিশদের সুপ্রিয়রে দেশ যখন পরাধীন ছিল, যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয় বাদল দিনেশ, শহীদ তিতুমীর, শহীদ আশফাক উল্লাহ খান, শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ বিরসা মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল। আমাদেরকেও একইভাবে লড়াই করতে হবে। সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নয়, সত্যের পেন ধরেছি। সামনে মোল্লা আছে, সামনে সৈয়দ আছে, সামনে হাজিরা আছে, সামনে হাসদা আছে, দেখার দরকার নয়। যে সমাজ বিরোধী কাজ করবে তার জন্য আমার এক ফুটাও সিম্প্যাথি নাই। এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ কি বলছে? আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করেছো তো ভাই? করেনি? হ্যাঁ, আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে, আল্লাহ বিচার করেনি? আমার যে মা বোনেদেরকে রাতে ডাকতো পিঠা বানানোর নামে, তাদের উপর যে অত্যাচার হতো, তারা বলার সাহস পেত না, আল্লাহর বিচার হয়নি? এই উত্তম শিবুদের সাথেও কি আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার হয়েছে। উনি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ, আরে ভাববেন আমার জাদ ভাই, ওইরকম জাদ ভাই রেখে দাও। বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মানুষের নখ উপড়ে নেবে, মিথ্যা কেসে জেল খাটাবে। ও জাদ ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না। যে নাই করবে, কোন জাত ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসী দলিত মা হতে পারে, যে সন্দেশখালীর আদিবাসী মা হতে পারে, সন্দেশখালীর দলিত মা হতে পারে, সন্দেশখালীর মুসলিম পরিবার হতে পারে, দেখার আমার দরকার নয়। যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে। যেভাবে লড়াই আনিস খানের হয়ে করে আসছি আমরা, যেভাবে লড়াই আমরা চোপড়াতে চলে গিয়েছিলাম, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের খাবার
দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি। সেই লড়াই আমরা লড়বো। আমরা যেভাবে লড়াই এসটি সিটের, আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে। প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে, রাখার জায়গা নাই। এত ভালোবাসে মুসলমানদেরকে, ভালোবাসা রাখার জায়গা নয়। দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে, এত আদিবাসীদেরকে ভালোবাসছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে, ও জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। দলিত ভাইদেরকে, নমশূদ্র ভাইদেরকে, মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে। আমার মতুয়া ভাই, নমশূদ্র ভাই, আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না, ভাবছে পশ্চিমবাংলার বাইরে রেখে আসতে হবে ভালোবাসাগুলোকে। কি করছে? আমার নমশূদ্র, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ কোটা আছে। সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে। এর লড়াই আমি করি। বিধানসভার মধ্যে আমি বলি, তৃণমূলের একাধিক এসসি কোটার বিধায়ক আছে সমাজের, বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে, তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না। কিন্তু আমি আমার নমশূদ্র ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য, দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য, বঞ্চিত মানুষের জন্য অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি। আমি যখন অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না, বলে বেটাকে 42 জেলে রাখো। পারে না উত্তর দিতে। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন, তিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নওশাদ সিদ্দিকী ওখানে যে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার মন্ত্রীরা উত্তর দিতে ভয় পায়, জিজ্ঞাসা করবেন। দুঃখের বিষয়, পার্লামেন্ট টিভি যেমন আছে, বিধানসভা টিভি নাই। যদি বিধানসভা টিভি থাকতো, আমি আপনাকে বলছি, আমাকে এত কষ্ট করতে হতো না। আমার যা লড়াই আইনসভার মধ্যে, আমি যা মানুষের জন্য করি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর হয়ে বিধানসভার মধ্যে গিয়ে একা যাচ্ছে ভাবে 293টাকে উপরে ভারী পড়ে যায়। যদি বিধানসভা টিভি থাকতো, আমাকে এত লড়াই করতে হতো না। গ্রামে গঞ্জে এই ভিডিওটা পৌঁছে যেত, আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম। মানুষ বলে দিত, ভাইজান আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, সেটা বুঝতে পারতেন। একটা ভিডিও মনে হয় লিক হয়েছিল না, তাও আমার মুখ দেখায়নি, আমার ভয়েসটা ছিল, বুঝতে পেরেছিলেন তো? এখানে গিয়ে গো করি না মানুষের কথা বলি, শুনতে পেয়েছিলেন তো আপনারা? তো এই ধরনের কথা হয়। এমন প্রশ্ন করি আপনাদের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলিমের হয়ে, মানুষের হয়ে। তারা বলে পরে উত্তর দেব, মন্ত্রী বলে পরে উত্তর দেব। আর এত ভালোবেসে বলছে, বলছে দলিতদেরকে ভালোবাসি। আরে দলিতদের ভালোবাসা খুব ভালো কথা, এসসি কোটাতে কেন মুসলিম চাকরি করবে? প্রশ্নের উত্তর দিতে পারে না ওরা। সেটা দলিত ভাইদের জন্য তো। এসটি এসসি কোটাতে কেন উচ্চবর্ণের মানুষরা চাকরি করবে? এই প্রশ্ন যখনই করি, আমার নমশূদ্র ভাইদের হয়ে যখন কথা বলি, আমার দলিত ভাইদের হয়ে যখন কথা বলি, আদিবাসী ভাইদের হয়ে যখন কথা বলি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেওয়ার যখন কথা বলি, দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে উৎসর্গ করে গিয়েছিল বা মন্দিরের নামে দিয়ে গিয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, সেই জমি কেন আজকে বেহাত হয়ে যাচ্ছে? সেই জমি কেন আজকে বিক্রি হয়ে যাচ্ছে? একথা যখন আমি বলছি, আমার কথার উত্তর দিতে পারছে না, তখনই আমাকে বলছে নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, ও দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে ঘোরে, ও মুসলমান ছেলে, ওর কথা শোনা যাবে না। এইদিকে আমার হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে। আমি যখন আনিস খানের পাশে দাঁড়াই, পরিবারের পাশে দাঁড়াই, তাকে কেন হত্যা করা হলো তার জবাব চাই। ঈদে কেন 3 দিন ছুটি দেওয়া হলো না তার যখন জবাব চাই। ওয়াকফ প্রপার্টি কত বিঘা উদ্ধার হয়েছে তার যখন লিস্ট হয়। আমি যখন ওবিসি কোটায় মুসলমানদের সংরক্ষণ ঠিক করে হচ্ছে না, শিক্ষা শাস্ত্রে মুসলমানরা পিছিয়ে গিয়েছে। 2011 আগে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে মমতা ব্যানার্জি ভোট চেয়েছিল। এখন মুসলমানদের অবস্থা কোন জায়গায় আছে তার ডেটা যখন চাইছি, তখনই আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায় ভাই? আমার নন মুসলিম ভাইদের অধিকারের কথা বললে মুসলমানদের দল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আর মুসলিম ভাইদের অধিকারের কথা বললে বিজেপির দালাল। আমি এই জায়গা থেকে আপনাদের বলি, দেখবেন মমতা ব্যানার্জি ছলে কলে কৌশলে অনেক কথা বলে, কিন্তু কত টাকা নিয়েছি একবারও বলার সাহস নেই। আপনাদের এখানে যারা এই চারানার নেতা আছে ওদেরকে তো আমি ভাবি না, সমস্যা এখানে মানে কতজনের নামে মামলা করবো? এরা মামলায় ফেসে গেলে এদের পাশে দল দাঁড়াবে না, তার প্রমাণ দেব। অনুব্রত মণ্ডল দলের বাদ ছিল তো নাকি? খোঁজ নিয়ে দেখুন তো অনুব্রত মণ্ডলকে যে মামলায় ফেসে গিয়েছে দল টাকা দিচ্ছে কি? খোঁজ নিয়ে দেখুন পার্থবাবুর মামলা এখন কে চালাচ্ছে?
জ্যোতিপ্রিয় বাবুর মামলা কে চালাচ্ছে? অত বড় বড় নেতাদের মামলা যদি দল না চালায়, আপনাদের পাড়ার চালানার মস্তানের মামলা কি দল চালাবে? ওই জন্য এটাকে আমি ছেড়ে রেখেছি, এখন অব্দি ছেড়ে রেখেছি। ওই আমাকে 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 যত আক্রমণ করছে ছেড়ে রেখেছি, কিন্তু এরা আমার ভাইকে আক্রমণ করলে, আপনাদের আক্রমণ করলে আমি কিন্তু ছাড়বো না, এটা মাথায় রাখুন। হ্যাঁ, ও বালুবাবু তো ও এখন যে ভালো করে চাল ডাল রেশনের ভালোই খেচ্ছে, এতদিন বাইরে খেয়েছে আপনাদের রেশন, এবার জেলে খেচ্ছে আমাদের দিয়া রেশন। ওনারা জেলে যাবে বলে আমি কিন্তু লড়াই করেছি, জানেন ওনাদের গিয়ে যদি ভালো খাবার পাই, তার জন্য লড়াই আমি করেছি অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে জেলের মধ্যে খারাপ খাবার দেওয়া হয়, ভালো দেওয়া হোক। আমি তো মনে মনে ভাবছি আগামী দিনে তো পুরো টিমটাই জেলে থাকবে, অন্তত একটু ভালো খাক। আজকে আপনারা এখানে যারা মস্তানি করছে তাদেরকে বলবেন যে শান্ত হয়ে চলো, যার যে দল ভালো লাগছে করো না। যাদের জন্য মারামারি করছো, অভিষেক বাবু আর শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না, দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না। বাবু এদিকটা বসে যাও না, ওদিকটা অনেকটা লোক আছে, বসে যাও, দেখতে অসুবিধা হচ্ছে, বসে যাও। ভলেন্টিয়ারে যিনি ব্যাচ পড়ে আছেন সেই যদি দাঁড়িয়ে থাকে লোকের অসুবিধা হবে, লোককে জাম করে। অধীর বাবুর সাথে আপনার পার্থ চ্যাটার্জির কোনোদিন মারামারি হতে দেখলাম না। মারামারি কোথায়? এই বুথে, আমরাডিতে, মিনাখাতে, সন্দেশখালীতে, বসিরহাটে, বারাসাতে, ঝাড়গ্রামে এই মারামারি কারা করছে? বুথের নেতারা। আমি অনুরোধ করছি আপনাদেরকে, বড় নেতারা গদিতে বসে আছে, এসি রুমে বসে তারা চা খাওয়া খাই করছে, একে অপরকে চা খাওয়াচ্ছে, আর আপনারা অন্তত ওদের কথাটা দেখে একটু শিক্ষা নিন। যাদের জন্য লড়াই করছেন, যাদের জন্য আপনার পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের কথা একটু ভাবুন। অন্তত এসিতে না বসে চা খেতে বললো, নন এসিতে বসে আপনারা চা খাবেন, যে যেই দল করুক না কেন। ভাই, আজকে আমি এসে উপস্থিত হয়েছি লোকসভা নির্বাচন একটা এমপির কাজ কি? আমার আগে মুসা বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলেছে, হয়তো ওরকম ভাবে বুঝাতে চাইনি, সময় স্বল্প, শর্ট করে বলে দিয়েছে। আমি বলি, প্রত্যেককে আমাদেরকে বার্ধক্যে উপনীত হতে হবে। তার বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে তাকে আমরা খিল্লি করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, দুঃখ লাগে আমাকে এটা, রেখা পাত্র মহাশয়া বিধান সাব ডিভিশন লোকসভার জ্ঞান নাই, আমি মেনে নিচ্ছি। মুসাদকেও বলবো, আমিও বলবো, আপনারা শুনে রাখুন, ওরা কোনোদিন চায় না রেখা পাত্ররা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না নওশাদরা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না সঞ্জীব হাসদারা শিক্ষিত হোক। ওরা সব সময় চায় রেখা, নওশাদ, সঞ্জীব অশিক্ষিত থাকুক, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। বুঝতে পেরেছেন? আমি বিজেপির প্রার্থীদের সাফাই গাইছি না, আমাদের শিক্ষা কম বলে তো আমরা বলতে পারি এটা। আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? ৭৫ বছর ধরে যারা দেশ শাসন করেছে, যারা রাজ্য চালিয়েছে, তাদের দায়িত্ব তো আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু ওরা আমাদেরকে অশিক্ষিত করে রেখেছে, কারণ অশিক্ষিত করে রাখলেই তো ওদের লাভ। আজকে যার বাড়ি থেকে অস্ত্রটা উদ্ধার হয়েছে, ভালো করে বুঝুন একটু, আপনার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে কিন্তু কোনোদিন অস্ত্র উদ্ধার হবে না। উদ্ধার কার বাড়ি থেকে হবে? ওই সঞ্জীব হাসদার বাড়ি থেকে, পাড়া থেকে, ওই মোহাম্মদ নওশাদের পাড়া থেকে, বা ওই রেখা মন্ডলের পাড়া থেকে উদ্ধার হবে, তার বাড়ি থেকে। কারণ ওই বড় নেতা জানে, ব্লকের নেতা জানে, বাড়িতে অস্ত্র রাখলে যদি উদ্ধার হয়, আবার বিদেশি অস্ত্র, আর্মস অ্যাক্ট খেলে জেলের আর বাইরের ভাত খেতে হবে না, জেলের ভাত খেতে হবে। তাহলে কাকে ফাঁসাবো? কার বাড়িতে রাখবো? গরিব মানুষ, ৫,০০০ টাকা রাখ, আর এই ৪টে অস্ত্র তোর মেজাপুরের মাটির মধ্যে রাখ। আজকে ফাঁসলো কে? কে ফাঁসলো? ওই নামে কি আতাবর নাকি না, হ্যাঁ, আবু তালেব ফাঁসলো। কিন্তু আবু তালেবকে যে অস্ত্রটা রাখতে দিয়েছে, সে বাবু কিন্তু সহজে ফাঁসবে না। কারণ আমার নাম যদি বলে তো ভাইজান রাখতে বলেছে, আমি ধরে নিলাম বলে ভাইজান রাখতে বলেছে, আমি কোর্টকে গিয়ে বলবো মাথা খারাপ নাকি, আমার ওর কাছে আমি রাখতে দেবো? বুঝতে পারো নি তো? সত্যিকারের যে ওকে রাখতে দিয়েছে, তারও যদি নাম নাই, কোর্টকে গিয়ে কি বলবে? স্যার, ওকে পুলিশ বা মারধর করে বা কেউ ঘুষ দিয়ে আমার নামে বলেছে। তাহলে তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে গেল। ফাঁসলো কে? ওই রেখা, ওই আবু তালেব, ওই কোনো মেহুন্ডা, নালে হাসদা। কারণ আমাদেরকে সুকৌশলে দেখবেন শিক্ষাটা কেড়ে আমাদের কাছে রেখেছে, আমাদেরকে শিক্ষা কম আমাদের মধ্যে আছে, ভবিষ্যৎটা কি হবে আমরা বুঝছি না, বলে যেটা বলছে সেটা করে দিচ্ছি। এই মারামারি করতে বলছে যে মেরে দিচ্ছি, মারতে মারতে মরে গেল।
যে মারা গেল সে ভূতের লোক মারা গেল, আর যে কেসটা খাবে জেলের যে যাবে সেও ভূতের লোক। যে দাদার জন্য মারামারি করতে বলা হলো সে দাদা হাত তুলে নেবে। তাই আপনাদের বলবো সৌজন্যতা রাজনীতি করুন। আমি অনুরোধ করব জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে থাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। যে সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাইছি, কোনো জাতের বিভাজন থাকবে না, বর্ণের বিভাজন থাকবে না, শিক্ষার লড়াই হবে, স্বাস্থ্যের আন্দোলন হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে মায়েদেরকে 1200 টাকা 1000 টাকায় ভুল বুঝালে চলবে না। মায়েদের হাতে আমরা কাজ তুলে দেবো। মায়েরা মাস গেলে 5-7 হাজার টাকা যাতে ইনকাম করে তার ব্যবস্থা আমরা মায়েদেরকে করে দেবো। এইটা আমরা ব্যবস্থা করব। এই লড়াইটা আমরা লড়তে চাইছি। এরপরও যদি ভালো না লাগে আপনারা ভোট দেবেন না। আমরা জোর করতে পারবো না, 500-1000 টাকা দিয়ে আপনার ভোটটা নিতে পারবো না, ভয় দেখিয়ে ভোটটা নিতে পারবো না। যদি সুযোগ দেন আপনারা, আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেভাবে দাঁড়ে দাঁড়িয়ে এসে আমাদের এমপি ক্যান্ডিডেট ঘুরছে না, দাঁড়ে দাঁড়িয়ে এসে এমপি ক্যান্ডিডেট ঘুরছে তো, দাদা ভোটটা দেবেন, দাদা ভোটটা দেবেন। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 5 বছর আপনাদের দাঁড়ে থাকবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালু করব। দুয়ারে দুয়ারে যাবে। আপনাকে একটা এমপি শোয়ের জন্য, এমপি রেকমেন্ডেশনের জন্য কোনো আমচা চামচাকে ধরতে হবে না, কোনো সার্টিফিকেটের জন্য 1000, 1200, 1500 দিতে হবে না। এমপি সাহেব আপনাদেরকে আপনাদের কাগজ আপনাদের দ্বারে পৌঁছে দেবে, এই দায়িত্ব আমরা নিচ্ছি। আমি ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ে যত টাইম দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সারা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বাইনারিতে পড়ে গিয়েছিল, ভাঙড় কিন্তু আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। ভাঙড়ের মানুষকে স্যালুট জানাই। আজকে বুঝতে পারছেন ভাঙড়ের মানুষ সঠিক পথে আছে কি ভুল পথে আছে। ঠিক একই ভাবে বলছি, কোন বাইনারির দিকে যাওয়ার দরকার নেই। আপনারা আমাদের আক্তার রহমান বিশ্বাসকে জিতে পার্লামেন্টে পাঠান। বাকি 542টার সাথে কিভাবে লড়াই নিতে হবে, মানুষের কথা বলতে হবে, সেটা দেখিয়ে দেবে। কিন্তু আমি পরিষেবা থেকে হয়তো ভাঙড়ে সেই মতো আমি টাইম দিতে পারছি না, আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে। কোন দিন আমি পুরুলিয়ায় ছুটে চলে যাচ্ছি, কোনদিন বাঁকুড়াতে যাচ্ছি, কোনদিন দার্জিলিং লোকসভায় যাচ্ছি, কোনদিন বালুরঘাট লোকসভাতে যাচ্ছি, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। ফলে আমার জন্য ভাঙড়ে হয়তো সময়টা আমাকে কম দেওয়া হচ্ছে, যেটা দিতে চেয়েছিলাম পারিনি। কিন্তু আপনাদের বলে রাখি, পরিষেবা থেকে কিন্তু কেউ ব্যাঘাত করছে না, ব্যাঘাত কারো ঘটছে না। আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করে, বাচ্চারাও ফোন করে, কাকু এই কি হয়েছে বাবু বলো। আমি তো একদিন অবাক যে কাকু আমার একটা স্কলারশিপে, আমি 9 আর 10 পড়ি, আমার একটা স্কলারশিপে সই করতে হবে, আমি কি করে করব। ফোন করেছে ডাইরেক্ট, আমাকে ভালো লাগে। তাই মধ্যখানে আমচা চামচা তো থাকবে কেন? ভোটটা তো আমাকে দেখে দিয়েছে। এমপির সাথে সাঙ্গপাঙ্গ থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট এমপির সাথে কথা বলবে, এই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ কি হয়েছে বাবু? হ্যাঁ না এই ব্যাপার, ঠিক আছে। আমার জায়গা বললাম, কাগজ সেই জায়গায় পৌঁছে গেল, আমরা ওখান থেকে আমার কাছে আসলো, আমি না ভাঙড়ে গেল, সই করে ওখান থেকে তার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দিই। এই দায়িত্ব আমরা নিই। আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন, আমাদের এমপি এই দায়িত্ব আপনাদের নেবে। একটা এমপির কাজ কি আগে জানতে হবে। কটা বাজে? পার্লামেন্টে গিয়ে কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? রাস্তাটা জাম হচ্ছে না তো? আচ্ছা দূরে যারা আছেন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো শুনতে? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, আর 5-7 মিনিট বলবো খুব বেশি হলে। আচ্ছা আপনাদের বলুন, একটা এমপির কাজ আপনাদেরকে জানতে হবে। মায়েরা কারো অসুবিধা হচ্ছে না তো? একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার যে অভাব অভিযোগগুলো আছে সেগুলোকে নোট ডাউন করবে, লোকসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে, যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে বলবে। প্রথম এটা কাজ। আর যারা শাসক পক্ষ থাকবে সেটাকে শুনে মিনিস্টারের মাধ্যমে সমাধান করবে। এইটা তো জনপ্রতিনিধি। এই বসিরহাটের 17-18 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে আমাদের এই হাড়োয়ার এই ব্রিজ ভেঙে গিয়েছে, এই ব্রিজ করতে হবে, শহীদ তিতুমিরের নামে, তার স্বাধীনতা সংগ্রামীর নামে এটা করতে হবে, আমাদের এখানে স্বাস্থ্যের ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, নতুন বাস রুট দরকার, রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে না, স্কুলে টিচার নেই, হসপিটালে ডাক্তার নেই, হসপিটালে ওষুধ নেই, এইসব 16 লক্ষ 17 লক্ষ মানুষ দিল্লিতে গিয়ে বলে। কতজনের কথা শুনবে ভাই? তার কি শোনার ধৈর্য থাকবে না? সেই পলিসিটা আছে। ওই জন্য আমাদের পলিসি ভোটিং সিস্টেম। 10 লক্ষের লিমিটেশন ছিল,
বাড়তে বাড়তে কোনো জায়গায় 14 লক্ষ, 16 লক্ষ, 18 লক্ষ হয়ে গিয়েছে। তাই এই বসিরহাট লোকসভার মানুষরা একজনকে ভোট দিয়ে পাঠাবে। অনেকজন দাঁড়াবে যে আমাকে ভোট দাও, আমি তোমাদের হয়ে ভালো কথা বলবো, অনেকে দাঁড়িয়েছে। এর মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? এই বসিরহাট লোকসভার মানুষের যা অভাব অভিযোগগুলো আছে সেইগুলো গিয়ে সেখানে শোনানো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে? যে আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হবে সেই আইনগুলো যেন জনগণের পক্ষে আসে, বা অনেক আইনের চেঞ্জেস আসে, অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন হয়, সংযোজন হয়, সেই আইন যদি জনগণের পক্ষে আসে আরো বেশি ভালো করে আমাদের ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে, পার্টির বুদ্ধি দিয়ে আরো ভালোভাবে যে আইন তৈরি হোক, জনগণের পক্ষে যাক, সে কথা বলবে। আর কি, যেটা অনেক কাজ আছে। আর একটা গুরুত্বপূর্ণ, এমন কোন আইন যদি অ্যামেন্ডমেন্ট হচ্ছে যেটা বা তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাবে, সেটা স্ট্রংলি সেটা ইফিউজ করবে, অপোজ করবে, বিরোধিতা করবে। আর একটা কি গুরুত্বপূর্ণ, যেটা শাসকেরও হয়তো মাথায় নাই, অনেকেরই মাথায় নাই, আমাদের আইএসএফ এর মাথায় আছে। আমাদের আখতার রহমান বিশ্বাসের মাধ্যমে আমরা পার্লামেন্টে অর্থাৎ দেশের আইনসভার মধ্যে জানাবো এইগুলো করুন, দেশের মানুষের উপকার হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি বলছেন নাকি দালাল রাজ বন্ধ হচ্ছে না হসপিটাল থেকে। আমরা বলেছি ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার পিজি হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। হসপিটালের সামনে বোর্ড লাগানো থাকবে যে কটা আইসিইউ আছে, কটা সিসিইউ আছে, কটা মেল ওয়ার্ড আছে, কটা ফিমেল ওয়ার্ড আছে, কটা জেনারেল ওয়ার্ড আছে, কটা শিশুদের চাইল্ড ওয়ার্ড আছে, সবটাই ঝুলবে। যে যাবে আগে সে পরিষেবা পাবে, দালাল রাজ থাকবে। আমরা শিয়ালদা কলকাতায় যদি যাই, শিয়ালদা ট্রেনে যাই, আমরা কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হয় অ্যানাউন্সমেন্ট শুনি, না হলে কি করি ডিসপ্লে বোর্ডে গিয়ে দেখি। তো ওখানে তো অনেক পকেটমার, অনেক দালালরাও আছে, আমাদের কিছু করতে পারে। তো আমাদের যদি বেডের প্রয়োজন হয়, সর্বপ্রথম আমরা এখান থেকে কেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য কলকাতায় যাব? এখানে পিজির মতো হসপিটাল কেন তৈরি হবে না? এই দাবিটা পার্লামেন্টের মধ্যে গিয়ে আখতার রহমান বিশ্বাস বলবে। যেমন রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী বলছে, দেশের আইনসভার মধ্যে পার্লামেন্টে গিয়ে বলবে। জেলায় জেলায় এইমস এর মতো বা পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে, আওয়াজ তুলবে। সর্বপ্রথম এই দাবি আমাদের, কিন্তু এখন তো তৈরি হচ্ছে না। এই লড়াইটা থাকতে হবে, আমাদেরকে লড়ে যেতে হবে। সুযোগ দিলে আমরা তৈরি করে দেখাবো। দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে, এই মিনাখা থেকে শুরু করে কাকদ্বীপের রুগীরা কেন কলকাতায় যাবে? আপনার ঝাড়গ্রামের লোকেরা কেন কলকাতায় আসবে? দার্জিলিং এর লোকেরা কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে? দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত প্রত্যন্ত জেলাগুলোতে, পিছিয়ে পড়া জেলাগুলোতে, দূরবর্তী জেলাগুলোতে কেন পিজির হসপিটালের মতো, ক্যালকাটা মেডিকেলের মতো হসপিটাল হচ্ছে না? এর দাবি আমরা করছি। আগামী দিনে আপনারা সুযোগ দিলে আমরা প্রতিটা জেলায় বছরে একটা করে হলেও তৈরি করে দেখাবো, সুযোগ দেন। কিন্তু এখন তো আমাদের হাতে নয়, এখন যে বুদ্ধিটা আছে সেটা আমরা দিচ্ছি। কি বলছি? ঠিক যেভাবে আমরা চাই বলছি যে ডিসপ্লে বোর্ড দেখলে আমরা ট্রেন ধরে চলে আসি, ঠিক ওইভাবে হসপিটালে গিয়ে যদি আমরা বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে বলছে বেড নাই, কিন্তু টাকা মারবেন 5,000 10,000 মারবেন, বেড পেয়ে যাবেন। কলকাতায় চলে যাবেন, বলবে বেড নাই, 20,000 30,000 50,000 মারবেন, বেড পেয়ে যাবেন। তাহলে ওটা বন্ধ করতে হবে। আমরা বলছি কি ডিসপ্লে বোর্ড লাগাও। এই যে ইউনিক আইডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, পার্লামেন্টে গিয়ে এই ধরনের ইউনিক আইডিয়া দেবে মানুষের জন্য আখতার রহমান বিশ্বাস। তো এইগুলো করতে হবে। কিন্তু আমরা পার্লামেন্টে যাকে পাঠালাম সে কি আমাদের উপকার করেছে? সেটা টিকটক ভিডিও আস সেলফি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে। যখন জনগণের বিপক্ষে, কৃষকের বিপক্ষে বিলটা পাস হয়েছিল, তার উচিত ছিল এখানকার যিনি বিদায়ী এমপি, তার উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একা হলেও জনগণের বিপক্ষে যে কৃষক বিল এসেছে, কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষকদের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে, সেই ভোটের সম্মান দেওয়ার জন্য কৃষকদের পক্ষ নিয়ে সেখানে একা হলেও প্রতিবাদ করা। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ বিদায়ী এমপি, আমি অপদার্থ বলছি, আমার শব্দটাকে কোট করবেন। আমার বড় ভাইজান কোন ধর্মীয় মাহফিল থেকে ধর্মীয় বিষয়ে একটা শব্দ প্রয়োগ করেছিল, তার জন্য অনেক গায়ে লেগেছিল। তার ছোট ভাই এসে বলছি বিদায়ী এমপি হচ্ছে অপদার্থ বিদায়ী এমপি। আর তাকে যারা টিকিট তারা ডবল অপদার্থ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ডবল অপদার্থ। পারলে আমার নামে কিছু করতে বলবে। যাও। মিডিয়া রেখে অনেক কোশ্চেন করিয়েছিল,
মিডিয়া আছে, আমাকে কোশ্চেন করতে বলো, জবাব আমি দিয়ে দেবো। অপদার্থ এই হাজী নুরুল ইসলামরা তাকে জিতিয়েছিলেন, অপদার্থ একজন ভদ্র মহিলাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। আমরা কৃষকরা আমরা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য, আর উনি ভদ্র মহিলা ওখানে গিয়ে আমাদের হয়ে কথা বলা তো দূরের কথা, টিকটক সেলফি নিচ্ছে, আর বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে তিনি ঘর সংসার করছেন। কোনো ঘর সংসার আমাদের অসুবিধা নাই, তার যাকে ভালো লেগেছে করবে, কিন্তু আমাদের ভোটটা তো নিয়ে তিনি আমাদেরকে বোকা বানিয়েছে, দায়িত্ব পালন করেনি। তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে। আর তার হয়ে যারা সওয়াল করছেন এই হাজী নুরুল ইসলামকে বলবো, যদি তার হয়ে আপনি সওয়াল করেন তাহলে জানবো আপনি ওর কাছে ভাগ পেয়েছেন, আপনিও তার সমকক্ষ। আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হলে তার বিরোধিতা করা, আমাদের হয়ে কথা বলা, কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না রেখা পাত্র মহাশয়া, তার উদ্দেশ্যে বলছি বসিরহাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না, বসিরহাটের কৃষকরা বিজেপির পক্ষে ভোট দেবে না, কারণ আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ পিরিয়ডের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখা পাত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাস করেছিল সেই নীল চাষিদের মতো শাসক বর্তমান কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করা হয়েছিল। যেমন নীল চাষিদের কথা আমরা ভুলে যাচ্ছি না, নীল চাষিদেরকে শোষণ করা হতো, অত্যাচার করা হতো, মারা হতো, তাদেরকে চাষ করিয়ে তাদের চাষ কৃষিজ জিনিসগুলোকে নীলকে তারা শোষণ করে নিত। যে বিল কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ফাঁদ তৈরি করেছিল। তো বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে শোষণ করার ফাঁদ তৈরি করেছিল, আমরা কৃষক বিজেপিকে ভোট দেব? একটু বলুন, আমরা কৃষকরা দেব না। তাই রেখাপাত্র মহাশয়ের কানে পৌঁছে দিন, আপনি কত হাজার ভোট কত লক্ষ ভোটে হারবেন, কৃষকরাই আপনাকে হারিয়ে দেবে, হবে তো নাকি? আমার আগে মুসা বলছিল নাকি চতুর্মুখী নাকি সব বলছিল, লড়াই যেতে নাই, কোন মুখী লড়াই নাই। মুসা মাথায় রাখো, কোন চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয়। বসিরহাট রকমার বাচ্চা এসে শুধু শান্তিপূর্ণ ভাবে ভোটটা হওয়ার সময় অপেক্ষা, বসিরহাট অকবার পাচ্ছে। আর আমরা ভুলে যাচ্ছি না, কৃষকরা যখন এই তিনটে বিলের বিরোধিতা করে সারা দেশে আন্দোলন সংগঠিত করেছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষক প্রেমী আমরা এসএফরা কৃষকদের টাকা ভারত ব্যাংকে সাথ দেওয়ার জন্য, সংহতি জানানোর জন্য আমরা কৃষকদের টাকা ভারত ব্যাংকে সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। আর হাজী নুরুল ইসলাম সাহেবের দলের যারা নেতারা এই গুন্ডা মস্তানরা ওই দিনকে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জির বুকে ব্যথা লাগছিল, ওই দিনকে আমাদের উপরে অত্যাচার করেছিল এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের লোকেরা, কৃষকদের টাকা বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিমবাংলার কৃষকেরা, এই বসিরহাটের কৃষকেরা যেমন যারা বিল নিয়ে এসেছিল বিজেপি তার বিরুদ্ধে ভোট দেবে, একইভাবে যারা আমরা বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলাম এই নুরুল ইসলাম সাহেবের দলের গুন্ডা মোসেন্তানেরা আমাদের উপরে তথা কৃষকদের উপরে আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালিয়েছিল, এর জবাবও কৃষকরা দেবে। আগামী জুন মাসের 1 তারিখে কৃষকদের এগিয়ে আসতে হবে। সর্বপ্রথম কৃষকরা লাইনে দাঁড়িয়ে এই তৃণমূল বিজেপি বিজেমূলের বিপক্ষে ভোট দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আখতার রহমান বিশ্বাসকে পাঠাবে, কৃষকের হয়ে বলিষ্ঠ কণ্ঠে করে সওয়াল করবে। আরে ভাই আমি অবাক হয়ে যাই, লড়াইটা ছিল কার বিরুদ্ধে ভাই? আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে। তো ভারত বনটা কার বিরুদ্ধে লাগা ছিল? বিজেপির বিরুদ্ধে। তো অনেক বিজেপি শাসিত রাজ্যে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে, আর মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল। হয়তো দাদা বলে দিয়েছিল যদি বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে, দাদা। সেই জন্য কি করেছিল? কৃষকদেরকে রাস্তায় নেবে তৃণমূলের গুন্ডারা, এই হাজী নুরুল ইসলামের দলের লোকেরা মারধর করেছিল, বন্ধ সফল হতে দেয়নি। তাই কৃষকরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, কৃষকরা তো জবাব দেবো ভাই। কারা কৃষক আছে হাত তুলুন তো, ম্যাক্সিমামই তো কৃষক, তাহলে জবাব দিতে হবে তো নাকি ভাই? জবাবটা কিভাবে দেবো? মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয়। আমরা আমাদের ক্ষমতা আছে, যে ভোটিং ক্ষমতা, তার মাধ্যমে জবাবটা দিয়ে দেবো। আপনারা শুনেছেন অনেকেই বা সবাই জানি, আমরা শুনি মানে বাস্তবে জানি না, কিন্তু লোকে মুখে শুনেছি কি চাওয়ালা নাকি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমারও সৌভাগ্য হয়নি, এখানে যারা আছেন কারো সৌভাগ্য হয়নি। আমাদের দেশের বিদায়ী মুখ্য প্রধানমন্ত্রী কোন স্টল থেকে চা বিক্রি করতেন,
কোন দোকান থেকে চা বিক্রি করতেন সেটা আজও পর্যন্ত দেখার কারো সৌভাগ্য আমাদের হলো না। এবং ওনার হাতে চা কে খেয়েছেন, কে কিনে খেয়েছেন, এই ধরনের চা ক্রেতাকেও খুঁজে পেলাম না, তাই তো নাকি? ঠিক যেভাবে মমতা ব্যানার্জির মহাশয়ার জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন, সেটা যেমন আমাদের ইউনিভার্সিটিটাকে খুঁজে পেলাম না আমরা, ঠিক একইভাবে। কিন্তু একটা কথা ভালো করে বুঝুন, কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। দেশের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা হতে পারে তো? তাদের কথা অনুযায়ী কিভাবে হয়েছে? আপনি আমি ভোট দিয়েছি, কেউ ভোট দিয়েছে, ভোটের মাধ্যমেই হয়েছে তো নাকি? তাহলে ভোটিং পাওয়ারটা বিশাল। সংবিধান আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দিয়েছে, সেটাকে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে। আপনার হাতে পাওয়ার আছে, ভোট দিন, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। ভোটটা কোথায় দেবেন? চুপচাপ চুপচাপ চুপচাপ। তৃণমূল যদি মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক বন্ধুরা দেখছিলাম চায়ের দোকানে বসে সব শুনছে, সেখানে বলবো তৃণমূল যদি ভয় দেখায়, প্রয়োজনে হাজী নুরুল ইসলামের দলের ঝান্ডা নিয়ে আপনারা একটু র্যালিতে যাবেন, কোনো সমস্যা নেই আমার। ওদের নামে জয়ধ্বনি দিলে সামনের সারিতে দাঁড়িয়ে জয়ধ্বনি দিন, কোনো সমস্যা নেই। মনে মনে বলবেন দাঁড়া, সময় আসলে বুঝিয়ে দেব। আর যখন ভোটটা দিতে যাবে, কোথায় দেবেন? মায়েদেরকে বলে দিচ্ছি, বাপেরা একটু মনে রাখবেন, তৃণমূল কিন্তু তার দুর্নীতির সর্বোচ্চ লেভেলে ওরা যাবে। খোঁজ পাচ্ছি বাড়িতে গিয়ে, হিন্দু মায়েদের কাছে গিয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলছে বল তৃণমূলকে ভোট দিবি। আর মুসলিম এলাকায় গিয়ে বলছে বল কোরআন শরীফে হাত দিয়ে বল, মাথায় দিয়ে বল, তোর ছেলের কসম খেয়ে বল নাকি তৃণমূলকে ভোট দিবি। একটা কথা বলি আপনাদের, জান বাঁচানো ফরজ, আগে জীবনটা বাঁচাতে হবে। যা বলছে সব শুনি, ও যা বলতে বলবে সবে শপথ করে নেবেন। আর মনে মনে বলবেন কি, ভগবান দেখছে, আল্লাহ দেখছে, এখন কিছু করার নেই, জীবন চলে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পেরেছেন? আর যখন ইভিএম মেশিনের সামনে আপনি আর ইভিএম মেশিন থাকবে, সব কথা মাথা থেকে ভুলে যান, ওইটার কথা ভাবুন। আপনার ছেলের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে? আপনার হয়ে লড়াই পার্লামেন্টে। দেশের আইন যেখানে তৈরি হয়, সেই দেশের আইন যেখানে তৈরি হবে, আপনার লোককে পৌঁছাতে হবে। আপনার লোক যদি না পৌঁছায়, তাহলে সিএএর সময় যখন আপনার লোক ভূমিটাকে ভোট দিয়ে পৌঁছেছিলেন, সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে এসেছিল। আগামী দিনে যদি এই ধরনের বিভাজনের কোনো বিল আসে, তাহলে কিন্তু আপনি লোককে যদি নির্বাচিত করে পাঠান, সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে আসবে, আপনার হয়ে চিৎকার করবে না। আমাদের আক্তার রহমান বিশ্বাসকে যদি জুন মাসের 8 তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, বিগত দিনের যে সমস্ত বিলগুলো আছে জনগণের বিপক্ষে গিয়েছে, ধর্মীয় বিভাজন করার জন্য বিল নিয়ে এসেছে, সমস্ত বিলের বিরোধিতার সাথে সাথে আগামী দিনে যদি কোনো এই ধরনের বিভাজনের বিল নিয়ে আসে, জনগণের বিপক্ষে যায় এমন বিল নিয়ে আসে, তারও সমাহারে বিরোধিতা করবে। আপনি নিশ্চিন্তে ঘোরাবেন, আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে লড়াই করবে। যেমন ভাঙড়ের আমি প্রতিনিধি বলেছিল ভাঙড়ে নাকি এয়ারপোর্ট করবে, আমি চ্যালেঞ্জ করেছিলাম, ভাঙড়বাসীর ইচ্ছার বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে দেখাও, আমি প্রতিনিধি কি করতে পারি সেটাও বুঝিয়ে দেব। বলেছিলাম ভাঙড়বাসীর তার ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তোলো এয়ারপোর্টের জন্য, বা এক কোদাল মাটি ঢালো এয়ারপোর্টের জন্য, কি করতে হয় আমি বুঝে নেবো, ভাঙড়বাসীর হয়ে আমি লড়ে নেব। তার কদিনের মধ্যেই কি দেখলাম, পেপারে চলে আসলো, কই আমরা তো এয়ারপোর্টের জন্য ভাঙড়কে চিহ্নিত করিনি, এই ধরনের খবর চলে আসলো। আর যদি ওখানে তৃণমূলের কোনো বন্ধুকে আপনারা জিতিয়ে দিতেন, সে দায়িত্ব নিয়ে এসে পেয়ে দিয়ে বলতে এই করো, পেয়ে দিয়ে শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, বলতে হচ্ছে। তো আগামী দিনেও আপনারা বর্ডার এরিয়াতে আছেন, আপনাদের হয়ে লড়াই করার লোকের দরকার শক্তিশালী লোক। তবে হ্যাঁ, বর্ডার এরিয়া যখন মনে পড়ছে আমার, বলছি একটা কথাই, আমরা আমাদের দেশ সবার আগে। দেশ থাকলে পার্টি থাকবে, দেশ থাকলে আপনি আমি থাকবো, দেশ থাকলে দেশে যদি শান্তি থাকে আপনার আমার শান্তি হবে। বর্ডার এরিয়া থেকে যদি কোনো সমাজ বিরোধী এসে ঢুকে পড়ে, বা এরকম মনে হচ্ছে ওখানে সমাজ বিরোধী কেউ আছে, যেহেতু বর্ডার এরিয়া বসিরহাট, আপনাদের বলবো আপনাদের কাজ হবে তৎক্ষণিক লোকাল থানায় জানানো। যদি লোকাল থানাতে না জানাতে পারেন আমাদেরকে জানাবেন।
আমরা জানাবো। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রশ্রয় বাংলাতে দেব না, দেশে দেব না, ঠিক বহির্বিশ্ব থেকে কেউ এসে আমার দেশের ক্ষতি করবে, সে যে কেউ হতে পারে, তাকে আমরা বাংলায় ভারতবর্ষে তাকে রাখবো না, তাকে আইনের মাধ্যমে তাকে শায়েস্তা করব। যেমন বিদেশি বন্দুক ঢুকেছে তার কঠিন সমালোচনা করছি, আগামী দিনে যদি এই ধরনের কেউ কর্মকাণ্ড করে আমাদেরকে জানাবেন, তার আমরা বিরোধিতা করব। এনআরসি সি এর কথা বলছি, আমরা পার্লামেন্টে পাঠালাম সি এর হাত থেকে বাঁচবার জন্য, অনেকে ভোট দিয়েছিলাম, তাই তো নাকি? হ্যাঁ, চোখ কান বুঝে আল্লাহ বাঁচাও বলে, ভগবান বাঁচাও বলে দিলাম কোথায়? আজকে হলোটা কি? যাকে ভোট দিয়ে পাঠালাম সেই ভোটাভুটিতে বিজেপির বিরুদ্ধে অংশগ্রহণ করলো না, সে বিজেপিকে সহযোগিতা করে দিল। বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি কিন্তু বকলমের সহযোগিতা করিয়েছে। এবার আসা যাক, যেটা বলছিলাম, বিশেষ করে মায়েদের বলবো, বাপেদের বলবো, আপনারা আপনাদের ঘরের বাকি সদস্যদেরকে বলবেন, তৃণমূল প্রচন্ড চালাকি কাজ করবে। কি করবে জানেন? ইভিএম মেশিনে কি বলবে বোকা বানানোর জন্য, যে 1 নম্বর কি 2 নম্বর, ওদের যেখানে একাই যদি তৃণমূল আসে, 2-এ যদি তৃণমূল আসে, কি বলবে? ওই 1-2-এর মধ্যে ওরা থাকবে। কি বলবে বলুন তো? যে 1 নম্বর মেশিনটা সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে তোরা ভাইজানের খামচিহ্নটা দিবি, এরকম বলতে পারে। ওদের কথা বিশ্বাস করবেন না, এরা এত বড় সমাজ বিরোধী। আমি মনে করি এরা, আপনারা শুনলে অবাক হবেন, সমব্যথী প্রকল্প বলে আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে। প্রকল্পটা কি? কোনো গরিব মানুষ মারা গেলে তার, আমরা দেখেছি তো অনেক হিন্দু সমাজে গরিব মানুষ মারা গিয়েছে, দাহ করতে পারে না, সবাই চাঁদা তুলে অনেকে দিয়ে টাকা পয়সা দিয়ে দাহ করায়। মুসলিম মারা গিয়েছে, কাফন দাফনের টাকা নাই, এরকম হয় না ভাই? সেই জন্য আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে, আপনারা জেনে রাখুন, আপনাদেরকে জানানো হয়নি। সমব্যথী প্রকল্প 2000 টাকা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়। আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয়, মমতা ব্যানার্জি গাছের টাকা দেয়নি, হাজি নুরুল ইসলামের টাকা নয়, এটা আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয়, 2000 টাকা করে পাওয়া যায়। আর এই মমতা ব্যানার্জির দলের নেতারা ওই 2000-এর থেকে 500 টাকার কাটিং করে নেয়। ভাবতে পেরেছেন এরা কত নোংরা? এদের মায়েরা বেঁচে আছে, বাবাগুলোকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে, এই তৃণমূলের অবস্থা। আর আমাদের এলাকায় যে মা বিধবা, যে মা বার্ধক্যে উপনীত হয়েছে, যে বাপ বার্ধক্যে উপনীত হয়েছে, আর্থিকভাবে দুর্বল, তাদেরকে না বার্ধক্য ভাতা পাচ্ছে না বিধবা ভাতা পাচ্ছে। আর এদের মা বাপ বেঁচে থাকার পরেও বাপকে মৃত দেখিয়ে মায়ের নামে ভাতা তুলে খাচ্ছে। এরা পারে না এমন কোনো কাজ নাই। কথাই আছে না, যে লোহা নাকি চিবোতে পারে না, আর একটা কি খেতে গন্ধ বলে খায় না, তবে এরা সব পারে। এরা পারে না এমন কিছু নাই। পাথর খেয়ে নিচ্ছে, এরা বালি খেয়ে নিচ্ছে। আরে বাচ্চাদের মিড ডে মিল, বাচ্চাদের খাবার এরা হাত মারছে। গরিব মানুষ যার রেশন নিয়ে তার মাস চলে, তার রেশনে চুরি করছে। আর মমতা ব্যানার্জি একদম কত বাহবা দেওয়ার মতো কথা বলছে, আগে এত রেশন দিতাম না, এখন দিচ্ছে। আরে ভাই, ভালো করে বুঝুন, আমি কি রেশন নিই? আমি নিই না, কারণ আমি স্বাবলম্বী বলে। রেশন কারা নাই? যারা আর্থিকভাবে দুর্বল। বলছে এখন বেশি করে রেশন দিচ্ছি, তার মানে এই রাজ্যে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা বেড়ে যাচ্ছে না? ওনার যদি লজ্জা থাকতো, আমার রাজ্যে যুবকদের হাতে কাজ দিত, রেশন নেওয়ার পরিমাণ কমে যেত, মুখ ঠুকে বলতো যে আমাদের আমলে এতজন রেশন নিয়েছে, এখন এত কম হয়ে গেছে, আমি কাজ দিয়েছি। লজ্জা নয় ওনাদের, ওনারা বুক থেকে কি বলছে? রেশন বাড়িয়ে দিচ্ছে। তো এরা এতটাই নির্লজ্জ, এরা কি করবে? ইভিএম মেশিনে বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে অন হবে, এইটা টিপলে তারপরে ওই ভোটটা দেবে। একদম ওদের ফাঁদে পা দেবেন না। মায়েরা যাবেন ইভিএম মেশিনের কাছে গিয়ে, মায়েদের বলছি, হাত দুটাকে পেছন দিকে রাখবেন, ভালো করে দেখে নেবেন কোথায় খামচিহ্নটা, এইরকম ভাবে, ঠিক আছে? আর যদি সামনে কেউ থাকে, আপনি মেশিনে আছেন, ওই গেটের কাছে দেখবেন এইরকম ড্রেসে সেন্ট্রাল ফোর্স থাকবে, সঙ্গে সঙ্গে তাকে যে বলবেন, হিন্দিতে না বলতে বলে বাংলায় বলবেন, ও ভোট চোর বলবেন, ও বুঝে নেবেন। আর চোর শব্দটা বাংলার সাথে এখন সমর্থক শব্দ তৃণমূলীরা করে দিয়েছে, আমাদের জন্য লজ্জা। কি বলবেন মায়েরা? বলবেন ভোট চোর। ওই ভোট চোর দেখিয়ে দেবেন, দেখবেন সেন্ট্রাল ফোর্স এসে দেবে চাম করে, একদম হবে তো ভাই? ভোট চুরি হতে দেওয়া যাবে না। হাতটা রাখবেন আর দেখবেন কোনখানটা খামচিহ্ন, সোজা নিয়ে এসে একদম খামচিহ্নতে পিক করে আওয়াজ হবে, যতক্ষণ না আওয়াজ হয় ছাড়বেন না, ততক্ষণ সুইচ বসে যাবে। কি মায়েরা, হবে তো নাকি?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা অনুরোধ আপনাদের কাছে করবো, আমি আপনাদেরকে একটা কথা বলবো, রাখবেন আমাদের। আপনারা তো আচ্ছা শুনিছি আমি বারবার বলে ভাইজান জীবন দিয়ে দেবো। আচ্ছা ভাইজানের জন্য কজন জীবন দিতে পারবেন? হাত তুলবেন। বাবা এত লোক ভাইজানের জন্য জীবন দেবে? আমার ভাই কারো জীবন লাগবে না, কারো জীবন লাগবে না। আপনারা জীবন, আপনাদের আয়ু বৃদ্ধি হোক, আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, এই কামনা সৃষ্টিকর্তার কাছে করি। তবে আমি এই ভোট পিরিয়ডে আপনাদের কাছে একটা জিনিস চাইছিটা কি, আপনাদের মূল্যবান একটু সময় চাইবো, দেবেন? আপনারা এখানে এসেছেন, আপনারা একজন ভোটার হিসাবে এসেছেন, শুভাকাঙ্ক্ষী হিসাবে এসেছেন। আপনারা এখান থেকে বিদায় নেবেন, আপনারা পার্টির দায়িত্বশীল কর্মী হিসাবে। এটা হবে ভাই? হবে? কারা কারা দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করবেন? করবেন তো ভাই? তাহলে আপনাদের কাজ একটা দিচ্ছি, মায়েদেরকেও বলবো, মায়েরা আরো বেশি করে পারবেন, মায়েদেরকে বলবো বাড়ি বাড়ি চলে যাবেন, বাপেদেরকে বলবো চায়ের দোকানে থেকে যেখানে উঠা বসা করছেন, মাচাতে, বাজারে, যেখানে বাসে ঘাটে যেখানেই ঘুরুন, একটাই কথা বলুন, বসিরহাটে আইএসএ আসছে, বসিরহাটে আইএসএ আসছে, বসিরহাটে আইএসএ আসছে। এই অন্য কোন সিম্বলে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না। অনেক সিম্বল দাঁড়িয়েছে বসিরহাটে, অনেকজন প্রার্থী দিয়েছে, আরো দিতে পারে, সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার, সবার রাইট আছে লড়াই করার, কিন্তু খাম বসিরহাটে জিতছে। এইটা বার্তাটা পাঠিয়ে দিন, এবং শুধু এইটুকুই দায়িত্ব নিয়ে অন্তত 10 জন করে আপনারা দায়িত্ব নিন। বিজেপি তৃণমূল, এই বিজেমূল থেকে ভোট মাইনাস করে 10টা করে ভোট আপনারা খাম চিহ্নের পক্ষে ফেলার ব্যবস্থা করুন। এখানে 1500 থেকে মানুষ আছে, কম করে, বেশি তো কম নয়, জায়গা নাই বলে দূরে দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, চায়ের দোকানে বসে শুনছেন। এখানে যদি 5-7 হাজার মানুষ দায়িত্ব নিয়ে 10টা করে ভোট ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে নিয়ে আসতে পারে, তাহলেই তো এখানে আমাদের খেল খতম, এখানেই তো আমরা বাজিমাত করে দিলাম, এখান থেকেই তো আমরা লিড করে নিলাম। হবে তো নাকি ভাই? 10টা করে হবে তো? কম করে 10টা। মায়েরা, যে মায়েরা আসতে পারে না তাদের বাড়ি চলে যান, গিয়ে খামচিহ্ন দেখান। এই খামচিহ্ন অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। এই খামচিহ্নটা আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে টিচার নাই, শুধু যাচ্ছে আসছে আর মিড ডে মিল খেয়ে চলে আসছে, সেটা তখন তৃণমূলরা চুরি করে নিচ্ছে। আমরা মিড ডে মিল না চুরি হয় যেমন দেখবো, সাথে সাথে আপনার ছেলের জন্য টিচার যাতে স্কুলে পর্যাপ্ত পরিমাণে থাকে তার লড়াই করব। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাতে প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন পায় তার লড়াই আমরা করব। আইনসভার মধ্যে, রাজ্যের আইনসভার মধ্যে আমি লড়াই করেছি। আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে প্রাইমারি সেকশন থেকেই বাচ্চারা কম্পিউটার শিক্ষা পায়। আর আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলার কথা বলুন, প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার শিক্ষা তো দূরের কথা, তার যে অঙ্ক, বাংলা থেকে শুরু করে যে সাবজেক্টগুলো আছে সেই শিক্ষাই পাচ্ছে না। কিন্তু আমরা লড়াই করব। রাজ্যের আইনসভার মধ্যে আমি আপনাদের হয়ে সওয়াল করেছি, দেশের আইনসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করবে আক্তার রহমান বিশ্বাস। আপনাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে হসপিটালের কথা নিয়ে স্বাস্থ্যের আন্দোলন করবে, শিক্ষার আন্দোলন করবে, আর্থসামাজিক ভাবে মানুষ যাতে ডেভেলপ হয় তার কথা বলবে। আচ্ছা, এখানে মৎস্যজীবীরা কারা আছে একটু হাত তুলবেন? মৎস্য চাষের সাথে অনেকে যুক্ত আছেন তো? আমরা চাই সরকারকে, আমরা বারবার বলেছি, বিজ্ঞানসম্মত ভাবে চাষিদেরকে ট্রেনিং দেওয়া হোক, চাষিরা বিজ্ঞানসম্মত ভাবে চাষ করবে। কি হয় বলুন তো, এই 1 বিঘে জমি আছে, ধানটা একটু বেশি ফলাবো, সবজিটা বেশি ফলানোর জন্য আমরা বেশি করে অনেক ক্ষেত্রে সার দিয়ে দিই, কিন্তু এটা ভুল। আমাদের বিজ্ঞান বলছে 1 বিঘে জমিতে স্বল্প সার দিতে হবে, সেই পরিমাণটা বিজ্ঞান বলছে যদি দেন 2-3টে লাভ হবে। একটা হচ্ছে বেশি সার দেওয়ার জন্য আমার টাকা যাচ্ছে, পলিউশন হচ্ছে, মাটির পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, আমার টাকাও যাচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঠিক একই ভাবে মাছ চাষের ক্ষেত্রে যদি 15 কিলো মাছ থাকে, আমরা 15 কিলো মাছের খাবার দিয়ে দিই, কিন্তু বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে, 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিই। তাহলে আমাদের এই 13 কিলো মাছের খাবারের দামটা এক্সট্রা চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে না। আক্তার রহমান বিশ্বাস আগামী দিনে গিয়ে আপনাদের জন্য আওয়াজ তুলবে। সুন্দরবন এলাকায় যে সমস্ত বাঁধগুলো আছে, কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুলবে। ঠিক নওশাদ সিদ্দিকী যেমন রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলছে, এই আওয়াজটা আমরা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, এই আওয়াজটা বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের আইনসভার মধ্যে তুলতে চাইছি। রাজ্যের আইনসভার মধ্যে
সরকার কেন্দ্র সরকার বাধ্য হবে আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে আপনাদেরকে চাষবাসের করার কথা বলবে এবং বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের জন্য তিনি বলবেন। শেষ করব, এখানে মতুয়া সমাজের ভাইরাও কিছু বসবাস করে, বসিরহাটে আছেন অমরশূদ্র সমাজের মায়ের ভাইরা। তবে মতুয়া ধর্মগুরু সম্পর্কে মমতা ব্যানার্জি তার নামকে নিয়ে যে খিল্লি করেছে তার জবাব দিতে হবে তো ভাই, হবে তো নাকি? আমরা ভুলে যাচ্ছি না সায়নী ঘোষ হিন্দু সমাজের মা বোনেরা যে ঠাকুরকে একটা শিব ঠাকুরকে শ্রদ্ধা তাদের ভালোবাসা ভক্তি দিয়ে পুজো করেন, সেই শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছে, ভুলে যাচ্ছি নাকি? আমরা ভুলে যাবার ছেলে নয়। তো জবাব দেওয়ার সময় এসেছে। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয়নি যে শিবলিঙ্গ নিয়ে যে মন্তব্য হয়েছে সেটা ভুল কি ঠিক, বা ওই মন্তব্যের সাথে আমরা সহমত নয়। বা সায়নী ঘোষ মহাসভা এতদিন হয়ে গেল তার বক্তব্যের জন্য ক্ষমা চাইনি, তাই তৃণমূলের বিরুদ্ধে আমরা ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেব। আমরা ভুলে যাচ্ছি না যখন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, বিজেপি কিন্তু সেই মন্তব্য তার দলের সাথে সহমত নয় বলে এখনো কিন্তু জানায়নি। তাই সময় এসছে বিজেপির বিরুদ্ধেও ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেবে। তবে আমরা ভুলে যাচ্ছি না যখন পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষেরা নূপুর শর্মার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলন করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তখন মমতা ব্যানার্জি বলেছিল এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। ঠিক আছে, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাস আন্দোলন করবে। আমাদেরকে দিল্লি যেতে বলেছিল তো, আমাদের এতজনের দিল্লি যাওয়ার টাকা নেই, আমরা সবাই মিলে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাবো। আর যিনি আমাদের দিল্লি যাওয়ার কথা বলেছিল, আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করার পরও দিনার বুকে বাঁধলো না, তার দিকে আমরা কি তাকাবো নাকি? আমরা যেমন আমাদের ভালোবাসার ভক্তির হিন্দু সমাজের কাছে শিব ঠাকুর শিবলিঙ্গ, আমাদের ভালোবাসার ভক্তির মুসলিম সমাজের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভালোবাসার ভক্তির মতুয়া ভাইদের কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদেরকে যারা অপমান করেছে, চাই বিজেপি হোক তৃণমূল হোক, এই যারা অপমান অপদস্থ করেছে তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। হবে তো নাকি ভাই? না ভুলে যাবেন? অনেক ভয় দেখাচ্ছে বিজেপি। তৃণমূলের এখন কোনো অপশন নাই ভাই, ভোটটা চাওয়ার একটাই, বিজেপি চলে আসবে। এটা ছাড়া কিছু ভোট চাইবার জায়গা আছে? ৭৫ বছর ধরে আমাদের বোকা বানানো হয়েছে, আর আমাদের লাভ কিছু করেনি। শুধু এ চলে আসবে, সে চলে আসবে, একে আটকাও ওকে আটকাও। সময় এসেছে আপনার লোককে পার্লামেন্টে পাঠান, আপনার লোককে পার্লামেন্টে পাঠান। 2021-এর আগে আমাদেরকে বলেছিল এইবারটা দরকার নেই নাকি বিজেপি এসে যাবে, হ্যাঁ এসে যাবে, তা এসে যাবে। আমরা যদি চুপ করে থাকতাম তাহলে একটাও পার্লামেন্টের মধ্যে যেতে পারতাম, দেশের রাজ্যের আইনসভার মধ্যে। 5 বছর পিছিয়ে যেতে হতো আমাদেরকে। যে আনিসের উপরে হত্যা হচ্ছে, আদিবাসীদের উপরে হত্যা হচ্ছে, দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, তাহলে সেটা বলার লোক আর থাকতো না রাজ্যের আইনসভার মধ্যে। এখনো যদি আমরা পিছিয়ে যাই, 5 বছর পিছিয়ে যাব, আর পিছবার দরকার নাই। পিছতে 1952 সাল থেকে আমরা এখান থেকে পার্লামেন্টে পাঠিয়েছি, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পাঠিয়েছি, কিন্তু আমাদের হয়ে কেউ কথা বললো না। আমরা এবার আমাদের পক্ষ থেকে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবো। ইতিপূর্বে 17 বার আমরা পার্লামেন্টে পাঠালাম, তাতে অবিশ্বাস করে পাঠালাম, কেউ বিশ্বাস রাখতে পারলো না। তাহলে একবার বিশ্বাস করুন, তখন বিশ্বাস রাখতে পারে কি পারে না খাম, আপনার বিশ্বাসের প্রতীকিত খাম। একবার পাঠান, আপনাদের আওয়াজ পার্লামেন্টে তুলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বক্তব্য এখানে শেষ করছি, এখান থেকে বিদায় নিন। পরিশেষে আমি যারা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।